গাজায় ক্ষুধার্ত জনতার উপর গুলি, ত্রাণ নিতে গিয়ে 3 ফিলিস্তিনের মৃত্যু। হৃদয় বিদারক ঘটনা, বলল জাতিসংঘ। রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে 150 বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন ইইউ। সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামে নতুন প্রকল্প চালুর উদ্যোগ। ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, কয়েকদিনে সহস্রাধিক আক্রান্ত। নতুন ভ্যারিয়েন্টের কারণেই দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি, বলছেন বিশেষজ্ঞরা। ক্রমশ জিনের মিউটেশন হচ্ছে এবং এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড-19টা আবার নতুন করে ছড়াচ্ছে। টানা 11 সপ্তাহ ত্রাণবিহীন থাকার পরের দৃশ্য এটি। সেই ত্রাণ পেতেই যেন যুদ্ধ বিধ্বস্ত গাজায় আরেক যুদ্ধে নেমেছে ফিলিস্তিনিরা। মঙ্গলবার গাজার সর্বদক্ষিণাঞ্চল রাফায় প্রথমবারের মতো ত্রাণ সরবরাহ করে বিতর্কিত মানবিক সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। বিশাল সংখ্যক জনসংখ্যার বিপরীতে মাত্র 8,000 খাবারের বাক্স বিতরণ করে সংস্থাটি। তবুও এক মুঠো খাবারের আশায় জীবন বাজি রেখে গাজাবাসীর এই ছোটাছুটি। আমরা ক্ষুধায় মরছি, সন্তানেরা খেতে চাইছে, নিজের রক্ত বিক্রি করে হলেও তাদের খাওয়াবো, খাওয়ার কোনো কিছুই পাচ্ছি না। আগে আরো মোটা ছিলাম, খাওয়ার কিছুই এখন আর অবশিষ্ট নেই। কেউ যদি আমাকে ধাক্কাও দেয় মনে হয় মারা যাব। যুদ্ধ চাই না, শুধু খাবার খেতে চাই। কিন্তু ত্রাণ নিতে আসা ক্ষুধার্তদেরও ছাড় দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রকাশ্যেই ভিড়ের মধ্যে গুলি চালাচ্ছে আইডিএফ। প্রাণ বাঁচাতে ক্ষুধার্ত গাজাবাসীর দিকবিদিক ছোটাছুটি, পদদলিত হয়ে ঘটে হতাহতের ঘটনাও। বাচ্চাদের জন্য খাবার আনতে যাচ্ছি, কোনো গোলাগুলি কিংবা বোমার পরোয়া করি না। সন্তানের ক্ষুধা মেটাতে যা করা লাগে তাই করব। কিছুই নিতে পারিনি, তারা গুলি চালিয়েছে, এরপর পালিয়ে গেছি, কোনো নির্দেশনাও দেয়নি। অবরুদ্ধ গাজার এই দৃশ্যকে হৃদয় বিদারক আখ্যা দিয়েছে জাতিসংঘ। আবারও উপত্যকায় মানবিক সহায়তার কার্যক্রম বাড়ানোর তাগিদ সংস্থাটির। বলতে গেলে এই দৃশ্য হৃদয় বিদারক। ত্রাণ সরবরাহের সহযোগীদের নিয়ে আমাদের একটি কার্যকরী পরিকল্পনা রয়েছে। গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে এবং বেসামরিকদের চাহিদা মেটাতে মানবিক কার্যক্রম আরো জোরালো করার আহ্বান জানাচ্ছি। চলতি সপ্তাহে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি সংস্থা চালু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিভিন্ন দেশ থেকে যাওয়া ত্রাণ শুধুমাত্র সেই সংস্থাটির মাধ্যমেই সরবরাহের ঘোষণা দেওয়া হয়, যার মাধ্যমে ত্রাণ কুক্ষিগত করার অভিযোগ ওঠে তেল আবিবের বিরুদ্ধে। জাতিসংঘ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বয়কট করেছে ফাউন্ডেশনটিকে। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলা। সংবাদ সংস্থাটির দাবি, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার মার্কিন অস্ত্রের চালান নিয়ে 800তম ফ্লাইট পৌঁছেছে ইসরায়েলে। এছাড়া জাহাজে পাঠানো হয়েছে আরো 140টি চালান। ইসরায়েল জানায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা 90,000 টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। গাজায় বর্বরতা শুরুর পর থেকেই ইসরায়েলকে অস্ত্র সহ নানাভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। দিলে ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া, এমন শর্ত দিয়ে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে ফ্রান্স জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তারা সমর্থন অব্যাহত রাখবে। ইন্দোনেশিয়া এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, নেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক। ইউরোপের দেশগুলো এবার তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিল জার্মানি। ইসরায়েলে অস্ত্র রফতানির বন্ধের হুমকি দিয়েছে বার্লিন। এর আগে গাজায় হামলা বন্ধের তাগিদ দেন ফরাসি প্রেসিডেন্ট। এই অবস্থায় হুঁশিয়ারি দিয়ে তেল আবিব বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলে নেবে ইসরায়েল। প্যারিসের বিভিন্ন স্মৃতিস্তম্ভের পাদদেশে লাল রং ঢেলে চলছে প্রতিবাদ। গাজায় ইসরায়েলি হামলার প্রতি নিন্দা জানিয়ে চলছে এই বিক্ষোভ। সময় যতই গড়াচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠছে ইউরোপের বিভিন্ন দেশ। ইন্দোনেশিয়া সফরে গিয়েও ফরাসি প্রেসিডেন্ট জোর দিলেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের। আমরা আর দ্বিমুখী অবস্থান নিতে চাই না। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। ফিলিস্তিন এবং ইসরায়েল দুপক্ষের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবার গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জার্মানিও। মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে আর অস্ত্র রফতানি না করার হুমকিও দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও তোলেন তিনি। চলমান পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে এটি দেশটির সবচেয়ে কঠোর অবস্থান। এই অবস্থায় ইউরোপের দেশগুলোর প্রতি পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই পশ্চিম তীরে অবৈধ বসতির পরিধি আরো বাড়ানোর হুঁশিয়ারি দেয় তেল আবিব। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে ব্রিটেন তলব করা হয় ইসরায়েলি রাষ্ট্রদূতকে।
অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের নতুন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিপুল এই তহবিল থেকে ঋণ নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারবে জোটভুক্ত 27 দেশ। তবে প্রাপ্ত ঋণের অন্তত 65% ব্যয় করতে হবে ইইউ সদস্য এবং ইউক্রেন সহ নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে অস্ত্র কিনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আতঙ্কে ইউরোপ মস্কো হামলা চালাতে পারে এই শঙ্কায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। যুদ্ধ শুরুর পর গত 3 বছরে রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউর সদস্য রাষ্ট্রগুলো সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে 30% পর্যন্ত। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউরোপের সাথে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। ন্যাটো সদস্যদের নিরাপত্তায় যে বিপুল অর্থ ব্যয় করে ওয়াশিংটন, সেটি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামে নতুন প্রকল্প শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন, যার আওতায় 150 বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। গত মার্চে তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন, যা অনুমোদন পেল মঙ্গলবার। বিভিন্ন গণমাধ্যম বলছে জোটভুক্ত 27 দেশের মধ্যে 26টি এ তহবিলের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটদানে বিরত ছিল কেবল হাঙ্গেরি। নতুন এই তহবিল থেকে ঋণ নিতে পারবে ইউর সদস্যরা, তবে শর্ত হচ্ছে প্রাপ্ত ঋণের অন্তত 65% ইউর সদস্য 27 দেশ, ইউক্রেন, আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের বিভিন্ন অস্ত্র কোম্পানি থেকে অস্ত্র ক্রয়ে খরচ করতে হবে। মূলত যুক্তরাষ্ট্র, তুরস্ক, ব্রিটেনের ওপর থেকে নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ইউরোপের প্রতিরক্ষা শিল্পের বিস্তার ঘটাতেই এই শর্ত দেওয়া হয়েছে। এদিকে রাশিয়ার অভিযোগ, তাদের হুমকিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যুদ্ধের উস্কানি হিসেবে অস্ত্রের মজুত বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে মস্কো। মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম। জানায় অন্তত 20টি যুদ্ধ জাহাজ ও 3000 সেনা অংশ নিয়েছে মহড়ায়। ছিল বোমারু বিমান, ফাইটার জেট ও হেলিকপ্টার সহ 25টি আকাশযান। ড্রোন সহ শত্রুপক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাই করেছে রুশ সেনারা। মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধের মধ্যেও গত 3 বছর ধরেই নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। বিভিন্ন সময় তাদের এই তৎপরতায় যুক্ত হয়েছে চীন, ইরানের মতো দেশগুলো। পুতিন আগুন নিয়ে খেলছেন এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার জেরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট না হলে রাশিয়ার সাথে আরো খারাপ কিছু ঘটতো, যা পুতিন বুঝতে পারছেন না। 2 দিন আগেও ইউক্রেনে রাশিয়ার সিরিজ বোমা হামলার নিন্দা জানান ট্রাম্প। বলেন, রুশ প্রেসিডেন্টের কর্মকাণ্ডে ব্যাপক নারাজ তিনি। দিনে দেশটিতে 1000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী দিল্লিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অন্তত 104 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালা ও মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দারা। বিভিন্ন রাজ্যে মারা গিয়েছে অন্তত 7 জন ভারতীয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসটি। 2020 সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় করোনা মহামারী। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভয়ঙ্কর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে। ভারতের কেন্দ্রীয় কোভিড-19 ড্যাশবোর্ড অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতে অন্তত 104 জন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট NV1.8.1। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। সেখানে 430 জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে অন্তত 209 জন। এছাড়াও গুজরাটে 83, কর্ণাটকে 47, উত্তরপ্রদেশে 15 এবং পশ্চিমবঙ্গে 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশ কিছু মৃত্যু দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত 4 জন, কেরালায় 2 জন এবং কর্ণাটকে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। করোনা আবার থাবা বসাতে শুরু করেছে। এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে। মালদাতেও একটা 2 বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত। এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেকের ব্যাপারে আমরা অ্যালার্ট আছি, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনবসতি যেখানে বেশি সেখানে মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, আর খাদ্য কথাগুলো একটু ঠিকঠাক করুন,
জল খাবেন, এই ধরনের জিনিসগুলো প্রিপারেশন নেওয়া ছাড়া আর তো কোনো কিছুই নেই। কিছু সাবটাইপ, বিশেষ করে কোভিড-19 যেগুলো NB1.81 এই ধরনের যেগুলো রয়েছে বা LF7 আরো কিছু সাবটাইপ আমরা দেখেছি, সাবস্পেসিস, সেগুলো ক্রমশ জিনের মিউটেশন হচ্ছে এবং এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড-19টা আবার নতুন করে ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু হলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। পূর্ব চীনের একটি রাসায়নিক কারখানা, প্রাণ গেছে কমপক্ষে 5 জনের। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। মঙ্গলবার রাজধানী বেইজিং থেকে প্রায় 450 কিলোমিটার দূরে শানডং প্রদেশে দুর্ঘটনাটি হয়। স্থানীয় সময় বেলা 12টার দিকে ইউডাও নামের কেমিক্যাল প্ল্যান্টটিতে এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মী দলের অন্তত 200 সদস্য। শকওয়েভে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি স্থাপনা। আগুন ধরে যায় বেশ কিছু যানবাহনে। এখনো জানা যায়নি বিস্ফোরণের কারণ। ঘটনা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সিনেটর নির্বাচিত হলেন 21 বছর বয়সী শার্লট ওয়াকার। মঙ্গলবার ফেডারেল নির্বাচনে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে অস্ট্রেলিয়ান নির্বাচন কমিশন। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। অ্যান্থনি আলবানিজ নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য শার্লট ওয়াকার 2022 সালে স্নাতক সম্পন্নের পর দেশটির এক ট্রেড ইউনিয়নে কর্মরত ছিলেন তিনি। তবে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নিতে গেলে ছাড়তে হচ্ছে সেই পদ। এর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী সিনেটরের খেতাবটি ছিল গ্রিন পার্টির 23 বছর বয়সী জর্ডন স্টিলজনের। ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী কলেরা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 172 নাগরিক। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত প্রায় 3000 মানুষ, যার 90% রাজধানী খার্তুমের বাসিন্দা। সুদান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর সাথে চলমান সংঘর্ষে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহরটির পানি সরবরাহ ব্যবস্থা। পুরোপুরি অকার্যকর বেশ কয়েকটি পানি পরিশোধনাগার। বাধ্য হয়েই দূষিত পানি পান করতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে সংঘাত ঘিরে দেশ জুড়ে অন্তত 90% হাসপাতালেরই কার্যক্রম বন্ধ। মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাও। মূলত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়িয়ে থাকে কলেরা। বিশ্বে বর্তমানে 15টি দেশ ব্রিটিশ রাজা চার্লসকে নিজেদের রাজা হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্যে কানাডা অন্যতম। পর মহাকাশে বিস্ফোরিত হলো স্পেস এক্স এর 9ম টেস্ট ফ্লাইট। সফলভাবে কক্ষপথে পৌঁছালেও কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রকেটটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহাকাশযানটির থেকে ফুয়েল লিকের কারণে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। ফলে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে রকেটটি। এক পর্যায়ে ঘটে বিস্ফোরণ। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্পেস এক্স কর্তৃপক্ষ। জানা যায় নির্ধারিত সময়ের আগেই কক্ষপথে পৌঁছায় টেস্ট ফ্লাইটটি।